পলিমাইক্রোবিয়াল, দ্যাট ইজ অনেকগুলো অর্গানিজম একসাথে এটাকে ইনভলভ হতে পারে। কখন কয়টা অর্গানিজম ইনভলভ হয়, উই হ্যাভ নো সাচ রেকর্ড যে একটা, দুইটা বা তিনটা অর্গানিজম দিয়ে এটা হচ্ছে। আমরা পলিমাইক্রোবিয়াল বলছি যে অনেকগুলো অর্গানিজম ক্যান অ্যাক্ট সাইমultaneously অর টুগেদার। দি মোস্ট কমন পজিটিভ অর্গানিজমসের ভিতরে আছে, দেখো অ্যানারোবস আছে, তারপরে গ্রাম নেগেটিভ আছে, গ্রাম পজিটিভ আছে, মাইক্রোব্যাকটেরিয়া আছে, ইস্ট আছে। তাহলে অ্যানারোবসের ভিতরে কি আসছে? অ্যানারোবস বলতে কি বুঝি আমরা? অ্যানারোবিক অর্গানিজম, দ্যাট ইজ যেগুলো উইদাউট অক্সিজেন দে ক্যান সার্ভাইভ করতে পারে এবং মাল্টিপ্লিকেশন করতে পারে। তাহলে অ্যানারোবসের ভিতরে কি আছে? ব্যাকটেরিয়েডস ফ্রাজিলিস, পেপ্টোকক্কাস, ফিউজোব্যাকটেরিয়াম, কোলিস্টেরিয়াম পারফেরেঞ্জিস। এইগুলো হচ্ছে কমন অর্গানিজম। কোলিস্টেরিয়াম পারফেরেঞ্জিস, ফিউজোব্যাকটাম, পেপ্টোকক্কাস অ্যান্ড ব্যাকটেরিয়েডস ফ্রাজিলিস। মাইক্রোব্যাকটেরিয়ামের ভিতরে কি আছে? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, তাহলে টিবি ওখানে যেও হাজির হতে পারে। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস হতে পারে, ইস্টের ভিতরে আসতে পারে ক্যান্ডিডিয়া অ্যালবিকান্স আসতে পারে, গ্রাম নেগেটিভের ভিতরে আসবে ইকোলাই, সিউডোমোনাস, ক্লেপসিলা, প্রোটিয়াস, এন্টেরোব্যাকটেরিয়া। আর গ্রাম পজিটিভের ভিতরে আসবে স্টাফাইলোকক্কাস, বেটা হেমোলাইটিক স্টেপ্টোকক্কাস, স্টেপ্টোকক্কাস ফিকালিস অ্যান্ড স্টেপ্টোকক্কাস এপিডার্মিডিস। তাহলে এতগুলো অর্গানিজম আমরা ওখান থেকে আইসোলেট করতে পারি। দে মে অ্যাক্ট সিনার্জিস্টিক্যালি, নট অল দি অর্গানিজম ইন এ সিমিলার টাইম, বাট দিস সর্টস অফ অর্গানিজম ক্যান অ্যাক্ট টুগেদার। ওকে, তাহলে যদি তোমাকে পজিটিভ অর্গানিজম জানতে চাওয়া হয় ফর্নিয়ার্স গ্যাংগ্রিনে, তাহলে তোমাকে অ্যানারোবস, গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, মাইক্রোব্যাকটেরিয়াম, ইস্ট ভাগ করে করে বলতে হবে। নাও প্যাথোজেনেসিস, হাউ দে অ্যাক্ট। The pathogenesis of Fournier's gangrene is characterized by polymicrobial infection, অর্থাৎ অনেকগুলো অর্গানিজমের একসাথে কাজ করছে, উইথ সাবসিকুয়েন্ট ভাস্কুলার থ্রম্বোসিস অ্যান্ড টিস্যু নেক্রোসিস। তাহলে পলিমাইক্রোবিয়াল ইনফেকশন হচ্ছে, তারপরে হচ্ছে কি ভাস্কুলার থ্রম্বোসিস ঘটাচ্ছে তারা, এবং যখনই ভেসেলগুলো থ্রম্বোসড হচ্ছে অ্যাফেক্টেড এরিয়ায়, তখন সেখানে নেক্রোসিস ডেভেলপ করছে, aggravated by poor host defense due to one or more underlying systemic disorders. তাহলে প্রথমে পলিমাইক্রোবিয়াল অর্গানিজমগুলো অ্যাক্টিভ হচ্ছে, তারা ভাস্কুলার ভেসেলগুলো কোয়াগুলেশন করে দিচ্ছে, থ্রম্বোসিস হচ্ছে, অ্যাজ এ রিজাল্ট সার্কুলেশন কাট হয়ে গেলে তখন টিস্যু নেক্রোসিস হচ্ছে। এইবার যখন টিস্যু নেক্রোসিস হচ্ছে তখন তো ওখানে অ্যানারোবিক এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেল। এর সাথে আছে কি? পুয়ার হোস্ট ডিফেন্স, যে যার উপরে এটা ঘটছে তার মানে বডি রেজিস্ট্যান্সটা পুয়ার থাকবে ডিউ টু ওয়ান অর মোর অফ দি ফলোয়িং ডিজিজেস। সেই ফলোয়িং ডিজিজগুলো কি কি? অ্যারোবিক অর্গানিজমস কজেস ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন বাই ইন্ডিউসিং platelet aggregation and complement fixation, while anaerobes produces heparinase. অ্যারোবিকগুলো কি করছে? প্লেটলেট অ্যাগ্রিগেশন করছে অ্যান্ড কমপ্লিমেন্ট ফিক্সেশন করছে, আর অ্যানারোবসগুলো করছে কি? হেপারিনেস প্রডিউস করছে। হাইপোক্সিক টিস্যু লিডস টু দি ফর্মেশন অফ অক্সিজেন ফ্রি রেডিকেলস। যখন ওখানে ভেসেলগুলো থ্রম্বোসিস হয়ে যাচ্ছে তখন একটা স্টেট অফ হাইপোক্সিয়া ডেভেলপ করছে। দিস হাইপোক্সিক টিস্যু লিডস টু দি ফর্মেশন অফ অক্সিজেন ফ্রি রেডিকেলস। অক্সিজেন ফ্রি রেডিকেলস কি কি আছে আমাদের বডিতে? অক্সিজেন ফ্রি রেডিকেল নাম বলতে পারো? ইয়েস, তাহলে সুপার অক্সাইড আয়ন্স, হাইড্রোজেন পারঅক্সাইড অ্যান্ড হাইড্রোক্সিল রেডিকেলস, এই তিনটাই মূলত আমরা অক্সিজেন ফ্রি রেডিকেলস হিসেবে ধরি। দিস লিডস টু সেল মেমব্রেন ডিসরাপশন, decreased ATP production and DNA damage, which leads to the decreased protein production. Endotoxins are released from the cell walls of gram-negative bacteria. Macrophages activation and subsequent complement activation ensures with the release of pro-inflammatory cytokines and eventually development of septic shock. ঠিক আছে? তাহলে কতগুলো ব্যাড কনসিকোয়েন্স এরা সৃষ্টি করছে।
endotoxins are released from the cell walls of the gram-negative bacteria. তারপরে আসছে macrophages activation and subsequent complement activation ensures with release of pro-inflammatory cytokines and eventual development of septic shock. Systemic disorders. এই সিস্টেমিক ডিসঅর্ডার গুলো কি হতে পারে সেটা একটু ধারণা নাও। ডায়াবেটিস মেলাইটাস, ক্রনিক অ্যালকোহলিজম, যদি পেশেন্টের ডায়াবেটিক থাকে, যদি পেশেন্ট ক্রনিক্যালি অ্যালকোহল মানে অ্যাডিকশান থাকে, যদি পেশেন্টের ম্যালনিউট্রিশন থাকে, ওবেসিটি থাকে, লিভার সিরোসিস থাকে, পোর পার্সোনাল হাইজিন থাকে, ইমিউনোসাপ্রেশন থাকে, ক্রনিক স্টেরয়েড ইউজার যদি সে হয়ে থাকে, তার যদি অর্গান ট্রান্সপ্লান্টেশন থেকে থাকে, সে যদি কেমোথেরাপি অর ফর ম্যালিগন্যান্ট ডিজিজের জন্য কোনো কেমোথেরাপি পেতে থাকে, অথবা HIV অ্যান্ড এইডস রোগে আক্রান্ত হয়ে থাকে, টিউবারকুলোসিস, সিফিলিস, এই কতগুলো ডিজিজ যদি থেকে থাকে তাহলে সেই পেশেন্টগুলো ইজ ভালনারেবল ফর দি ডেভেলপমেন্ট অফ হর্নিয়াস গ্যাংগ্রিন। এর মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে ল্যাক অফ পার্সোনাল হাইজিন। আমরা যত পেশেন্ট পেয়েছি সবই লো সোশিও ইকোনমিক স্ট্যাটাসের পেশেন্ট, সো দ্যাট যারা ইউজুয়ালি পার্সোনাল হাইজিন মেনটেন করে না, পার্সোনাল হাইজিন বোঝেও না, তারা পুকুরে নামে ভুস করে গোসল করে উঠে আসে, কাপড়টা কোনো রকমে পাল্টে নিয়ে খেয়ে দিয়ে কাজে চলে যায়। এই ধরনের মানুষের ভিতরেই আমরা এই ডিজিজটা খুব বেশি দেখি। কোনো হাই সোসাইটিতে কোনো শিক্ষিত মানুষের ক্ষেত্রে আমরা এরকম ডিজিজটা পাইনি বললেই চলে। অ্যাটলিস্ট আমি তো মনে পড়ে না যে আমি এরকম রুগী পেয়েছি আর কি। যত রুগী পেয়েছি সবই পুয়ার সোশিও ইকোনমিক স্ট্যাটাসের পেশেন্ট। তাহলে এই যে ফলোয়িং ডিজিজ বলতে এই ডিজিজগুলো যদি আক্রান্ত হয়ে থাকে, দে আর সাসেপ্টেবল ফর দ্য ডেভেলপমেন্ট অফ হর্নিয়াস গ্যাংগ্রিন। নাও হোয়াট শুড বি দ্য ক্লিনিক্যাল ফিচার? প্রথম কথা হলো প্রোটোডার্মাল সিমটমস অফ ফিভার অ্যান্ড লেথার্জি উইথ হুইচ মে বি প্রেজেন্ট ফর 2 to 7 days। প্রথমে একটা প্রোটোডার্মাল সিমটম থাকে, দ্যাট ইজ ফিভার, লেথার্জি। পেশেন্ট হয়তো দেখলো যে একটু জ্বর ভাব হচ্ছে, কাজে এনার্জি কম হচ্ছে, লেথার্জি মনে হচ্ছে, এরকম স্টেজ চলতে পারে 2 to 7 days। তারপরে কি আসছে? ইন্টেন্স জেনিটাল পেইন অ্যান্ড টেন্ডারনেস দ্যাট ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ এডেমা অফ দি ওভারলাইং স্কিন। ফলোয়িং দিস প্রোটোডার্মাল ফেজ টাইম, সেখানে কি হচ্ছে? সাডেনলি ডেভেলপস জেনিটাল পেইন, ইন্টেন্স জেনিটাল পেইন and tenderness that usually associated with এবং edema of the overlying skin। তাহলে পেইন, টেন্ডারনেস এবং এডেমা ডেভেলপ করলো জেনিটালিয়াতে, ঠিক আছে? পেইন, টেন্ডারনেস অ্যান্ড এডেমা ডেভেলপ করলো জেনিটাল রিজনে। নেক্সট স্টেপে আসছে কি? ইনক্রিজিং জেনিটাল পেইন অ্যান্ড টেন্ডারনেস উইথ প্রোগ্রেসিভ এরাইথিমিয়া অফ দি ওভারলাইং স্কিন। আগে হয়েছিল এডেমা, এখন পেইনটা আরও বাড়লো, তারপরে টেন্ডারনেসটা আরও বাড়লো এবং সেখানে এরাইথিমিয়া ডেভেলপ করলো। এরপরে আসছে কি? ডাক্সি অ্যাপিয়ারেন্স অফ দ্য ওভারলাইং স্কিন, সাবটেনাস ক্রিপিটেশন। ডাক্সি বলতে একটা পচা পচা ভাব দেখা মানে মতো মনে হবে, স্কিনটা যদি দেখো তুমি মনে হচ্ছে ডাক্সি, একটা ন্যাস্টি অ্যাপিয়ারেন্স তার স্কিনে এসে যায় এবং যদি তুমি সেখানে হাত দাও ক্রিপিটেশন পাবা। হোয়াই ক্রিপিটেশন? আগে যেখানে এডেমা ছিল, এরাইথিমিয়া ছিল, এখন সেখানে চাপ দিলে তুমি ক্রিপিটেশন পাচ্ছ কেন? হোয়াই ক্রিপিটেশন? ব্যাপারটা হচ্ছে এই যে পলিমাইক্রোবিয়াল অর্গানিজমগুলো দেখলেন, করে অ্যানারোবস আছে, তারপর কোলেস্টেরিয়াল পারফোরেন্সিস আছে, কত গ্যাস ফর্মিং অর্গানিজম। তাহলে ওরা ভিতরে তখন গ্যাস ফর্মেশন শুরু করে দিয়েছে। এই গ্যাসটা যখন অ্যাকোমোডেশন হচ্ছে ওইটাই তোমার ক্রিপিটেশন হচ্ছে, ঠিক আছে? ইয়ার এন্ট্রি হতে সুযোগ নেই, বিকজ স্কিন তখনও ইনট্যাক্ট আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হলো? সাবকিউটেনিয়াস ক্রিপিটেশন আমরা পেয়ে গেলাম এবং লাস্টলি obvious gangrene of the portion of the genitalia and purulent drainage from the wounds। এবার তখন ওখান থেকে পচা পচা পাস বেরোনো শুরু হয়ে গেল, purulent পাস এবং উইথ অবভিয়াসলি ফাউল স্মেলিং পাস আসা শুরু হয়ে গেল। তো এত পচা গন্ধ যে ধারে কাছে কেউ যাইতে পারে না, সো মানে ন্যাস্টি অর্ডার। তাহলে ঠিক আছে, প্রথমে হচ্ছে কি? ফিভার আসছে, লেথার্জি আসছে,
এটা 2 থেকে 7 দিন থাকে। তারপরে কি আসছে, জেনিটাল পেইন অ্যান্ড টেন্ডারনেস থাকছে, সাবকিউটেনিয়াস এডেমা দেখা যাচ্ছে। তারপরে কি হচ্ছে, পেইন এডেমা মোর ইন্টেন্সিফাইড হচ্ছে এবং তোমার এডেমার জায়গায় এরাইথিমা ডেভেলপ করছে। তারপরে কি আসছে, ক্রিপিটেশন পাওয়া যাচ্ছে এবং লাস্টলি গ্যাংগ্রিন ডেভেলপ করছে এবং তখন ওখান থেকে পাস ডিসচার্জ শুরু হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এইরকম কোনো সিমটমের মধ্যে কোনো স্টেজে পেশেন্ট তোমার বা আমার কাছে আসবে। এখন আমাদেরকে এটা মেমোরিতে রাখতে হবে যে ইট ইজ এ ব্যাড ডিজিজ এবং যত কুইক অ্যান্ড যত প্রম্পট আমরা তাকে উনটাকে ডেভেলপমেন্ট করতে পারবো তত তাকে আমরা কিছুটা বেনিফিট দিতে পারবো। তো আমরা যদি ডায়াগনোসিস করতেই, ধরো এরকম একটা পেশেন্ট আমাদের কাছে এসেছে, আমি তাকে বললাম যে তুমি এখন পাস কালচার করে নিয়ে আসো, তারপরে তুমি ব্লাড কালচার করো, হ্যান ত্যান লেন্দি ট্রিটমেন্ট যদি তাকে স্টার্ট করে দেই, তাহলে আই উইল মেক ব্যাড টু দি পেশেন্ট রাদার ট্রাইং টু গুড টু দি পেশেন্ট। ঠিক আছে, Fournier's gangrene shows vast heterogeneity in clinical presentation, the latter being the more common presentation. তাহলে এখানে আমরা বলছি কি যে ক্লিনিক্যাল প্রেজেন্টেশনে কিন্তু ও এই শেষের যে অংশটুকু আছে যে গ্যাংগ্রিন হয়ে গেছে, ক্রিপিটেশন হয়েছে এবং পাস ডিসচার্জ হচ্ছে, এই অবস্থাটা নিয়ে কমনলি আমাদের কাছে আসে। আমরা কিন্তু ওই যে প্রথমে যখন ফিভার, ল্যাথার্জি এই স্টেজগুলো আমরা ইউজুয়ালি পাই না। আমাদের কাছে যখন আসে ঘটনা ঘটেই যায় আর কি, বিকজ এরা সব লো সোশিও ইকোনমিক স্ট্যাটাসের পেশেন্ট, তারা পার্সোনাল হাইজিন সম্পর্কে অসচেতন, তারা হয়তো একটু ব্যথা ট্যাথা হয়েছে, কোনো লোকাল ডাক্তারের কাছে গেছে, একটু ওষুধপত্র খেয়েছে, বাট ওটা খাওয়া আর না খাওয়া দি সেম থিং। Disease tends to present more in the elderly male and also has been reported in women and children. It is a common disease for the male, older ager male, but it is not uncommon in case of female and children. এখানে এবার কিছু এই পেশেন্টকে কিছু যদি ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করো, তাহলে অবশ্যই কিছু ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করতে হবে। সেক্ষেত্রে আমরা কি কি করি, রুটিন ব্লাড টেস্টগুলো করব, ব্লাড সুগারটা দেখতে হবে, কিডনি ফাংশনটা দেখতে হবে, তারপরে ইলেকট্রোলাইটটা দেখতে হবে। যে এগুলো হচ্ছে কমন ফাইন্ডিংস। যে কেন দেখতে হবে এগুলো, পেশেন্ট অলওয়েজ শুড বি এনিমিক, এবিট এনিমিক থাকবে। ডায়াবেটিস মেলাইটাস থাকলে এটা প্রিডিসপোজিং ফ্যাক্টরই কাজ করবে। তারপরে তোমার যদি এর ভিতরে মিনহোয়াইল কিডনি ফাংশনটা কম্প্রোমাইজ হয়ে গেছে কিনা সেটা আমাকে দেখতে হবে, লিভার ফেলিওর হয়েছে কিনা এটাও আমাদেরকে দেখতে হবে। তো এই জন্য আমাদেরকে আরেকটা কাছে কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো আমাদেরকে চেক করতে হবে। তাহলে এই জিনিসগুলো আমরা রুটিন টেস্টের ভিতরে করলাম, করার পরে আমরা কি যাব, স্পেসিফিকের ভিতরে যাব কি, আমরা পাস ফর কালচার অ্যান্ড সেন্সিটিভের জন্য পাঠাবো। ঠিক আছে, কিন্তু ওর রিপোর্ট আসবে তো 72 আওয়ার্স পরে, কোনো কালচারের রিপোর্ট 72 আওয়ার্সের পরে। তাহলে তুমি কালচারে পাঠাই দিয়ে তুমি কিন্তু ওয়েট করবে না, ইউর ট্রিটমেন্ট শুড কন্টিনিউ। কালচারে আমার দেখার দরকার হোয়াট টাইপ অফ অর্গানিজম এক্সিস্ট করছে এবং হোয়াট আর দ্য ড্রাগস দে আর সাসেপ্টেবল। তো এইটার জন্য, এই রিপোর্ট পাওয়ার জন্য উই শুড নট টু ওয়েট ফর দি স্টার্টিং অফ দি ট্রিটমেন্ট। ইমেজিং কিছু কাজ হেল্প করে আমাদেরকে, দ্যাট ইজ ওই লোকাল পার্টের এক্সরে করতে পারো, আলট্রাসোনোগ্রাফি করতে পারো, যদি খুব সলভেন্ট পার্টি হয় একটা সিটি স্ক্যান অথবা এমআরআই করেও দেখতে পারো যে টিস্যু ড্যামেজ কতটুকু হয়েছে। নর্মালি তাহলে তোমাদের কাছে ইনভেস্টিগেশনের জন্য কি রুটিন কিছু ইনভেস্টিগেশন ব্লাডে করতে হবে। স্পেসিফিক ইনভেস্টিগেশনের মধ্যে রেডিওলজি, এক্সরে করা যেতে পারে, আলট্রাসোনোগ্রাফি করা যেতে, সিটি স্ক্যান আর এমআরআই করা যেতে পারে।